তো স্যার দেখো এখানে একটা ম্যাথ আছে, অবভিয়াসলি এটা একটা বোর্ড কোয়েশ্চেন, যদি আমি কোয়েশ্চেনের নামটা দিই নাই, সরি বোর্ডের সালটা উল্লেখ করি নাই, বাট এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন। হ্যাঁ, তো এটা এমন একটা কোয়েশ্চেন যে কোয়েশ্চেনের মধ্যে অ্যাট এ টাইম ওয়াইটিএম এবং ভিবি এই দুটোটা কনসেপ্টকেই কভার করা হয়েছে, অর্থাৎ বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার এবং বন্ডের বর্তমান মূল্য, এই দুটোটা কনসেপ্টকে আমরা অ্যাপ্লাই করব এই ম্যাথটা সলভ করার জন্য। ওকে, দেখো কি বলছে, জব্বার সাহেব প্রতিটি 10 টাকা মূল্যের 8% কুপন বন্ড 10,200 টাকায় ক্রয় করেন। ওকে, এখানে বলো তো জব্বার সাহেব কি? বন্ডের ক্রেতা, তার মানে বিনিয়োগকারী। তো আমরা ধরে নিব আমরাই হচ্ছে কি জব্বার সাহেব, রাইট? কারণ আমরা ম্যাথ সলভ করার সময় আমরা নিজেদেরকে কোন পক্ষ মনে করি? বিনিয়োগকারী। তো এখানে বিনিয়োগকারীকে জব্বার সাহেব, তো ধরে নিলাম আমরাই জব্বার সাহেব, আমরাই বিনিয়োগকারী। তো আমরা কি করলাম, আমরা একটা বন্ড যেটার কুপন রেট কত 8% এবং যে বন্ডের লিখিত মূল্য কত 10,000 টাকা, এই 10,000 টাকা লিখিত মূল্যের 8% কুপন বন্ড আমরা ক্রয় করলাম। কয় টাকা করে ক্রয় করলাম? 10,200 টাকা করে ক্রয় করলাম। ওকে, তো এই যে লাইনটা আমরা পড়লাম, এই লাইনটা পড়ে আমরা কয়টা ইনফরমেশন পেলাম বলো তো? 3টা ইনফরমেশন পেলাম। প্রথম যে ইনফরমেশনটা আমরা পেলাম সেটা হলো বন্ডের ফেস ভ্যালু। কি পেলাম? ফেস ভ্যালু কয় টাকা? 10,000 টাকা। এটা আমরা ফার্স্ট ইনফরমেশন পেলাম। এবং দ্বিতীয় ইনফরমেশন যেটা পেলাম এটা হলো বন্ডের কুপন রেট কত? 8%। কুপন রেট, সুদের হার, কুপন সুদের হার, অল দিস থিংস আর সেম, হোমোজেনিয়াস, সিমিলার। ওকে, যদি বলে সুদের হার, যদি বলে কুপন হার, যদি বলে কুপন সুদের হার, এই তিনোটা দ্বারাই আমরা কাকে বুঝি? আয়। কাকে বুঝি? আয়কে। এক্সেপশনাল কে জানো? এক্সেপশনাল হলো বাজার সুদের হার। কে এক্সেপশনাল? বাজার সুদের হার। বাজার সুদের হার যদি বলে ওইটাকে আয় বলা যাবে না, ওইটাকে কি বলতে হবে? কেডি। কি বলতে হবে? কেডি। তাহলে বাজার সুদের হার এটাকে আমরা কেডি বলবো। এছাড়া বাকি যত সুদের হার আছে, জাস্ট সুদের হার, কুপন সুদের হার, হ্যাঁ, বা কুপন হার, এগুলোকে আমরা আয় বলবো। ওকে, এই যে এই কথাগুলো মাথায় রাখতে হবে, আর না হলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। তো আয় কত হবে স্যার বলো তো? এই যে আমাদের ফেস ভ্যালু 10,000, এই 10,000 টাকার উপরে কয় পার্সেন্ট ধরতে হবে? 8%। ইকুয়াল কয় টাকা হচ্ছে? 800 টাকা। এই 800 টাকা হচ্ছে আয়। ওকে, বা সুদের পরিমাণ। এবং আমরা এই প্রথম লাইনটা পড়ে আরও একটা ইনফরমেশন পেলাম, সেটা হলো আমরা এই বন্ডটাকে ক্রয় করেছি কয় টাকা দিয়ে? 10,200 টাকা দিয়ে। আচ্ছা বলো তো আমরা বন্ডটা কোত্থেকে ক্রয় করেছি? বাজার থেকে। তার মানে এই 10,200 টাকা হচ্ছে বাজার মূল্য। কি স্যার? বাজার মূল্য। আর বাজার মূল্যকে আমরা সেলস ভ্যালু বলি, রাইট? সংক্ষেপে কি? এসভি। যদিও এটা আমাদের জন্য ক্রয় মূল্য, বাট আমরা এটাকে ক্রয় মূল্য বলবো না, আমরা কি বলবো? সেলস ভ্যালু বা বাজার মূল্য বলবো। ওকে, আচ্ছা কয় টাকা বলো তো স্যার? 10,200 টাকা। ওকে, তাহলে প্রথম লাইনটা পড়লাম, আমরা 3টা ইনফরমেশন পেয়ে গেলাম। বন্ডের ফেস ভ্যালু বা লিখিত মূল্য কত? 10,000। বন্ডের কুপন হার বা সুদের পরিমাণ কত? 800 টাকা। এবং বন্ডের বাজার মূল্য কত? 10,200 টাকা। এরপরে কি বলছে দেখো তো স্যার? বন্ডের মেয়াদ 10 বছর। আচ্ছা আমরা আরও একটা ইনফরমেশন পেলাম, বন্ডের মেয়াদকাল। মেয়াদকালকে আমরা কি বলি? এন। এন কত স্যার? 10 বছর। ওকে, অ্যান্ড দেন কি বললো? মেয়াদ পূর্তিতে বন্ডটি 10% অধিহারে পরিশোধ করতে হবে। এটা আরেকটা ইনফরমেশন। বন্ডের মেয়াদকাল কয় বছর? তার মানে আমরা এই যে আজকে 10,200 টাকা দিয়ে যে বন্ডটা কিনলাম, এই বন্ডটা আমাদের কাছে কত বছর পর্যন্ত থাকবে বলো তো? 10 বছর পর্যন্ত আমাদের কাছে থাকবে। ওকে, এটা ধরো বন্ড, তো এটা ধরো স্কোয়ার কোম্পানির বন্ড। তো স্কোয়ার কোম্পানির এই বন্ডটা, এটার লিখিত মূল্য ফেস ভ্যালু কত? 10,000, বাট এটা আমরা বর্তমানে কিনলাম কয় টাকা দিয়ে? 10,200 টাকা দিয়ে। তো এই বন্ডটা আমাদের কাছে থাকবে কয় বছর পর্যন্ত থাকবে? 10 বছর পর্যন্ত থাকবে। আচ্ছা 10 বছর পর্যন্ত বন্ডটা আমাদের কাছে যদি থাকে, আমাদের লাভ কি? লাভ হলো আমরা প্রতি বছর কয় পার্সেন্ট করে ইন্টারেস্ট পাবো? 8%। তার মানে কয় টাকা? 800 টাকা। 1 বছর যাবে, কোম্পানি আমাদেরকে 800 টাকা ইন্টারেস্ট দিবে, আমরা কোম্পানির থেকে 800 টাকা ইন্টারেস্ট পাবো। আবার 1 বছর যাবে, আমরা কোম্পানির থেকে আবারও 800 টাকা ইন্টারেস্ট পাবো। আবার 1 বছর যাবে, আবারও 800 টাকা ইন্টারেস্ট পাবো। এইভাবে কয় বছর পর্যন্ত পাবো? 10 বছর। যখন 10 বছর শেষ হয়ে যাবে,
তখন এই বন্ডটা স্কোয়ার কোম্পানি ফেরত নিয়ে নেবে। অর্থাৎ আমরা এই স্কোয়ার কোম্পানির বন্ডটা স্কোয়ার কোম্পানিকে ফেরত দিয়ে দেবো, আর কোম্পানি আমাদেরকে মূল্য পরিশোধ করে দিবে বন্ডের। বুঝছো? কত করবে এইটাই বলছে এখানে, যে মেয়াদ পূর্তিতে অর্থাৎ যখন 10 বছর শেষ হয়ে যাবে তখন বন্ডটির মূল্য পরিশোধ করা হবে কিভাবে? 10% অধিহারে। 10% অধিহারে। যে অধিহার মানে কি? ফেস ভ্যালু যা তার চেয়ে 10% বেশি। তাহলে দেখো, এই মেয়াদকাল শেষে আমরা যেই টাকাটা পাবো কোম্পানির কাছ থেকে, ওই টাকাটাকে আমরা কি নামে ডাকবো বলো তো? এমভি, ম্যাচুরিটি ভ্যালু বা মেয়াদ পূর্তির মূল্য বা পরিপক্ক মূল্য, রাইট? এমভি। তাহলে এমভি কি হবে? গায়ে যে টাকাটা লেখা আছে ফেস ভ্যালু 10,000 সেটাই হবে, নাকি ফেস ভ্যালুর সাথে 10% অধিহার যোগ হবে? 10% অধিহার যোগ হবে, কারণ কোম্পানি গায়ে যে দামটা লেখা আছে হুবহু ওই টাকাটা আমাদেরকে দিবে না, ওইটার চেয়েও কোম্পানি আমাদেরকে বাড়তি 10% বেশি দিবে, অর্থাৎ 10% অধিহারে আমাদেরকে বন্ডের মূল্যটা পরিশোধ করবে। তাহলে ম্যাচুরিটি ভ্যালু কি হচ্ছে স্যার? ফেস ভ্যালু প্লাস অধিহার। কি হচ্ছে বলো? ফেস ভ্যালু প্লাস অধিহার ইকুয়াল, আমরা জানি ফেস ভ্যালু কয় টাকা? 10,000 প্লাস অধিহার কত হবে? 10,000-এর 10%। সবসময় অবহার, অধিহার, সুদের হার এগুলা কার উপর ধরতে হয়? ফেস ভ্যালুর উপর ধরতে হয় অলওয়েজ। ওকে, তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 10,000 আর এখানে 1,000, টোটাল কত হচ্ছে? 11,000 টাকা। তাহলে আমরা ম্যাচুরিটি ভ্যালু পেয়ে গেলাম কত স্যার? 11,000 টাকা। অ্যান্ড দেন কি দেয়া আছে? প্রত্যাশিত আয়ের হার দেয়া আছে কত? 10%। প্রত্যাশিত আয়ের হার, এই প্রত্যাশিত আয়ের হার, প্রয়োজনীয় আয়ের হার, বাজার সুদের হার, এগুলোকে আমরা কি নামে ডাকবো? কেডি। আর কেডিকে কিন্তু টাকা বানানো যাবে না, কেডিকে কি করতে হবে? পয়েন্ট করতে হবে। কেডি কয় পার্সেন্ট? 10% বা 0.10%কে আমরা কি করে দিলাম? পয়েন্ট করে দিলাম, টাকা বানানো যাবে না। ওকে, তাহলে আমরা অধিহার যদি পার্সেন্টে থাকে কিসে কনভার্ট করতেছি? টাকায়। সুদের হার যদি পার্সেন্টে থাকে কিসে কনভার্ট করতেছি? টাকায়। বাট কেডিকে কিন্তু আমরা টাকায় কনভার্ট করতেছি না, কেডিকে আমরা কি করতেছি? পয়েন্টে কনভার্ট করতেছি। এটাও আমাদের মাথায় রাখতে হবে। কেডি আমরা অলওয়েজ কি করবো বলো তো? পয়েন্টে এক্সপ্রেস করব, রাইট? আর হলো সুদের হার, কুপন হার, কুপন সুদের হার, অধিহার, অবহার, এগুলাকে আমরা কি করব? টাকায় কনভার্ট করব। আর টাকায় আমরা কনভার্ট করার সময় এই পার্সেন্টেজগুলো চার্জ করব কার উপর? ফেস ভ্যালুর উপর। কার উপর? ফেস ভ্যালুর উপর। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের গিভেন দ্যাট, রাইট? দেয়া আছে, আমরা কোয়েশ্চেনটা পড়ে এই ইনফরমেশনগুলো পেলাম। তো আমরা লিখতে পারি দেয়া আছে, all these things are given. Okay, now we have to use this information to solve the mathematical problems. Okay, তো এখানে ফার্স্ট অফ অল কি বলছে? চিরস্থায়ী বন্ড কাকে বলে? চিরস্থায়ী বন্ড বা পারপেচুয়াল বন্ড কাকে বলে? আমরা জানি যে বন্ডের কোনো নির্দিষ্ট মেয়াদকাল নেই ওই বন্ডগুলোকেই কি বলা হয়? চিরস্থায়ী বন্ড বা পারপেচুয়াল বন্ড। আচ্ছা বলো তো, আমাদের এই বন্ডটা কি চিরস্থায়ী বন্ড হবে? নো, because there is a specific time period and that is 10 years. Okay, the bond will be redeemed in 10 years. So this is not perpetual bond, it is redeemable bond. এটা হচ্ছে পরিশোধযোগ্য বন্ড। ওকে, তাহলে আমরা বলতে পারি আমাদের এই বন্ডটা চিরস্থায়ী বন্ড না বা পারপেচুয়াল বন্ড না, বিকজ আমাদের বন্ডের একটা নির্দিষ্ট মেয়াদকাল দেয়া আছে। সো এটা হলো পরিশোধ্য বন্ড। এটা কি? পরিশোধ্য বন্ড বা রিডিমেবল বন্ড। ওকে স্যার, যে বন্ডের কোনো নির্দিষ্ট মেয়াদকাল নেই, যে বন্ডের টাকা কোম্পানি কখনোই পরিশোধ করে না, ওই বন্ডগুলোকে চিরস্থায়ী বন্ড বা পারপেচুয়াল বন্ড বলে। আচ্ছা, খ বললো সংরক্ষিত আয় বলতে কি বুঝো? হোয়াট ডু ইউ মিন বাই রিটেইনড আর্নিংস? রিটেইনড আর্নিংস is the proportion of total earning which is not distributed to the shareholders. কোম্পানি যে আয় অর্জন করে এই আয়টাকে দুই ভাগ করা হয়, একটা অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয় অ্যাজ ডিভিডেন্ড বা লভ্যাংশ হিসেবে, আরেকটা অংশ কোম্পানি শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে না, রেখে দেয় ফর ফার্দার ইনভেস্টমেন্ট, ফর ফিউচার গ্রোথ। ওকে, অ্যান্ড দ্য পোর্শন কোম্পানি রিটেইন করতেছে, রেখে দিচ্ছে তার মুনাফা থেকে, ওই অংশটাকে আমরা বলে থাকি সংরক্ষিত মুনাফা বা সংরক্ষিত আয়। বুঝতে পারছো? ধরো প্রত্যয় কোম্পানি 10 টাকা কী করলো? মুনাফা অর্জন করলো। তোমরা হচ্ছে প্রত্যয় শেয়ার হোল্ডার,
তোমাদের মধ্যে 8 টাকা ডিস্ট্রিবিউট করা হলো, তাহলে যে কোম্পানির মুনাফা কত, আর্নিংস কত, 10 টাকা। ওকে, শেয়ার হোল্ডার যারা আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে কয় টাকা, 8 টাকা। এই 8 টাকাকে আমরা বলবো লভ্যাংশ। কি বলবো, লভ্যাংশ। আর 10 টাকার মধ্যে রেখে দেয়া হলো কয় টাকা, এই যে মুনাফা 10 টাকা, এর মধ্যে 2 টাকা ডিস্ট্রিবিউট করা হয় নাই, রেখে দেয়া হয়েছে কোম্পানির ফান্ডে, এই 2 টাকার নাম হবে কি, সংরক্ষিত আয়। কি হবে স্যার, সংরক্ষিত আয়। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এটাকে ইংলিশে আমরা বলি রিটেইন আর্নিংস। এবং যেই কোম্পানির রিটেইন আর্নিংস আছে সেই কোম্পানির গ্রোথও আছে, যে কোম্পানির রিটেইন আর্নিংস নাই ওই কোম্পানির গ্রোথও নাই। একটা কোম্পানির গ্রোথ ডিপেন্ড করে তার রিটেইন আর্নিংসের উপর। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা যদি দেখি কি বললো, উদ্দীপকে বন্ডটির মেয়াদ পূর্তিতে আয়ের হার কত। নাও ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ইল্ড টু ম্যাচুরিটি। ওকে, YTM, মেয়াদ পূর্তিতে আয়ের হার মানে কি, YTM। আমরা এখন YTM নির্ণয় করব। ওকে, এবং আমরা তো জানি YTM কীভাবে নির্ণয় করতে হয়, খুবই সহজ একটা ফর্মুলা, তাই না? আচ্ছা, তাহলে আমরা করে ফেলি। আমরা জানি YTM ইকুয়াল, আচ্ছা YTM এর ফর্মুলা কি হবে বলো তো? আচ্ছা, আমরা জানি, এখানে আমি কথাটা লিখতে পারি, মেয়াদ পূর্তিতে আয়ের হার। আমরা জানি মেয়াদ পূর্তিতে আয়ের হার, দ্যাট মিন YTM ইকুয়াল, ফর্মুলাটা হলো I প্লাস MV মাইনাস SV ভাগ N ডিভাইডেড বাই MV প্লাস SV ভাগ 2 ইন্টু 100। আমরা এটা শিখে ফেলছি, রাইট? গত ক্লাসে আমরা এটা শিখে ফেলেছি। আচ্ছা, তো আমরা ফর্মুলা লিখলাম, এখন আমরা ফর্মুলাগুলোর মধ্যে কি করব, মান বসাবো, তাই না? আচ্ছা, এখানে আমরা আই এর মান বসাতে চাই। আই মানে সুদের পরিমাণ, অ্যান্ড উই নো দ্যাট ইজ টাকা 800, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখানে আর এর মান বসাচ্ছি 800 টাকা প্লাস, আচ্ছা এখন আমাদের এমভির মান বসাতে হবে। এমভির মান কত, 11,000। আমরা এমভির মান জানি 11,000 মাইনাস আমাদেরকে এসভির মান বসাতে হবে। আমরা জানি এসভির মান কত, 10,200। 10,200 ভাগ এন। আমরা জানি এন এর মান কত স্যার, 10 বছর, রাইট? তাহলে এন হচ্ছে 10 বছর। ওকে, তাহলে নিচে কি হবে, 11,000 প্লাস 10,200 ভাগ 2 ইকুয়াল, আচ্ছা এখন আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। জাস্ট উপরের গুলোকে ক্যালকুলেটর যেভাবে আসে এভাবে সাজাও সায়েন্টিফিক ক্যালকুলেটরে। আমরা 800 লিখলাম, প্লাস দিলাম, ব্র্যাকেট দিলাম, 11,000 লিখলাম, মাইনাস 10,200, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ভাগ 10 ইকুয়াল 880 টাকা হয়। তাহলে আমরা উপরে পেয়ে গেলাম 880 টাকা। এবার আমরা নিচেরটা করি। আচ্ছা, ব্র্যাকেট 11,000 প্লাস 10,200, ব্র্যাকেট ক্লোজ, ভাগ 2 ইকুয়াল 10,600 টাকা। 10,600। তাহলে উপরে ছিল কত স্যার, 880 ডিভাইডেড বাই 10,600। আচ্ছা, 880 ভাগ 10,600 ইকুয়াল 0.0830 ইন্টু 100 ইকুয়াল 8.30%। ওকে, 8.30%। তো আমাদের গতে কি বললো, মেয়াদ পূর্তিতে আয়ের হার কত। আমরা মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় করে ফেললাম, কত স্যার, 8.30%। ওকে, কোনো রিকমেন্ড করতে বলছে, কোনো মন্তব্য বা কোনো সুপারিশ নো বলে নাই, তার মানে এখানে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটা প্রায় ওকে, শেষ। আচ্ছা, কিন্তু ধরো আমরা একটু জাস্ট অ্যানালাইসিস করি। এই যে আমরা যে YTM বের করলাম 8.30%, হোয়াট ডাজ ইট মিন? এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই যে আমরা যদি বন্ডটাকে কিনে 10 বছর পর্যন্ত আমাদের কাছে রেখে দিই, তাহলে আমাদের মোট যে আয় হবে, এই মোট আয়টাকে অর্থাৎ 10 বছরের মোট আয়টাকে আমি যদি প্রতি বছর গড় করি,
তাহলে গড়ে প্রতি বছরে আমাদের কত পার্সেন্ট হবে? 8.30%। ওকে, আচ্ছা এবার দ্বিতীয় কোয়েশ্চেন আমি যদি তোমাকে বলি, আচ্ছা ওয়াইটিএম এর ভিত্তিতে এই বন্ডটাতে তুমি ইনভেস্ট করবা নাকি করবা না? দেখো আমরা কিন্তু বেসিক ক্লাসে শিখেছিলাম যে ওয়াইটিএম হচ্ছে কি আয়ের হার, ওয়াইটিএম কি আয়ের হার, আর হচ্ছে কেডিটা কি কেডি হচ্ছে ব্যয়ের হার। কেডি কি ব্যয়ের হার, যে আমি এই যে বন্ড কেনার জন্য যে টাকাটা ইনভেস্ট করলাম এই টাকাটা সংগ্রহ করতে আমার যে ব্যয় হয় সেটা হলো কি কেডি। আর ইনভেস্ট করে বন্ডে আমার যে আয় হয় তার শতকরা হারটাকে কি বলি? ওয়াইটিএম। এখন আমার আয়ের হার কত? 8.33%। আমার ব্যয়ের হার কত? 10%। এখন তোমরাই বলো কে বড়, আয় বড় না ব্যয় বড়? ব্যয় বড়। তাহলে আমার ব্যয় বেশি, আয়টা কি কম, তাহলে আমরা কি ইনভেস্ট করব বলো? না, আমরা এই বন্ডে ইনভেস্ট করব না। কেন করব না? কারণ হলো প্রত্যাশিত আয়ের হারের তুলনায় ওয়াইটিএম এর হারটা কি কম, অর্থাৎ আমার ব্যয় শতকরা হারের তুলনায় আয়ের শতকরা হারটা কি কম, দ্যাটস ওয়াই আমরা এখানে ইনভেস্ট করব না। এই কথাগুলো আমি বাড়তি কথা বলছি, হ্যাঁ, এটা কিন্তু লিখতে হবে না বা এই কথাগুলো চাইও নাই, জাস্ট আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বললাম। ওকে, আমাদের ম্যাথটা কিন্তু এইখানেই শেষ। ওকে, তাহলে আমি যতটুকু বললাম এটা বাড়তি কথা ছিল। আচ্ছা, তো আমরা তো গ করে ফেলছি না, মুছে দিই। আচ্ছা, ঘতে তোমাকে কি বললো? উদ্দীপকের বন্ডটি কি ক্রয় করা লাভজনক? এই যে উদ্দীপকে যে বন্ড নিয়ে কথা বলছে, এই বন্ডটা ক্রয় করা কি লাভজনক? যুক্তিসহ মতামত দাও। তার মানে তুমি ইয়েস নো ভেরি গুড সামথিং এরকম কিছুই বলবা, তাই না? হ্যাঁ লাভজনক বা লাভজনক না এরকম কিছু, বাট শুধু মন্তব্য করলে হবে না, ইউ হ্যাভ টু শো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। তোমাকে গাণিতিক যুক্তি দেখিয়ে দেন মন্তব্য করতে হবে, ইয়েস ইট ইজ প্রফিটেবল অর নট। ওকে, আচ্ছা, তো এখন কথা হলো এই যে বন্ডটা, এই বন্ডে বিনিয়োগ করা লাভজনক নাকি লাভজনক নয়, এই বিষয়ে তুমি মন্তব্য করার জন্য যে গাণিতিক যুক্তি দেখাবা, এই গাণিতিক যুক্তিটা কি হবে? এটা কি সিওয়াই হবে, এটা কি ওয়াইটিএম হবে, এটা কি ওয়াইটিসি হবে, নাকি এটা ভিবি হবে, কি হবে? আমরা জানি আমরা এই অধ্যায়ের যত ম্যাথ আছে এই ম্যাথগুলো সলভ করি হয় ভিবির মাধ্যমে, অথবা ওয়াইটিএম এর মাধ্যমে, অথবা ওয়াইটিসির মাধ্যমে, অথবা সিওয়াই এর মাধ্যমে, রাইট? আচ্ছা, তো এখানে তোমাকে কি স্পেসিফিকভাবে বলে দিচ্ছে যে তুমি বন্ডের বর্তমান মূল্যের ভিত্তিতে বা প্রকৃত মূল্যের ভিত্তিতে বা ভিবির ভিত্তিতে সিদ্ধান্ত নাও, বা ওয়াইটিএম এর মাধ্যমে নাও, বা ওয়াইটিসির মাধ্যমে নাও, এরকম কিছু বলছে? বলে নাই। যখন এই ধরনের কিচ্ছু না বলবে তখন তুমি দেখবা তোমার কোয়েশ্চেনের মধ্যে কেডি আছে কিনা। যদি কেডি থাকে তাহলে অবশ্যই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে ভিবির মাধ্যমে। কিসের মাধ্যমে? ভিবির মাধ্যমে, অর্থাৎ বন্ডের বর্তমান মূল্যের মাধ্যমে। ওকে, তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে বলো কেডি আছে না, কেডি আছে না নাই? ইয়েস, কেডি আছে। তাহলে আমরা সিদ্ধান্তটা নিব কার মাধ্যমে? ভিবির মাধ্যমে। কার মাধ্যমে? ভিবির মাধ্যমে। তাহলে অ্যাট ফার্স্ট ঘতে আমরা কি করব বলো তো? আমরা এই যে বন্ডটা উদ্দীপকে দেয়া আছে এই বন্ডের ভিবি নির্ণয় করব। কি নির্ণয় করব? ভিবি নির্ণয় করব। অ্যান্ড দেন আমরা এই ভিবিটাকে কম্পেয়ার করব কার সাথে বলো তো? বাজার মূল্যের সাথে। ভিবিকে কার সাথে কম্পেয়ার করতে হয়? বাজার মূল্যের সাথে। কারণ বাজার মূল্যটা হলো আমাদের বন্ডের ক্রয় বাবদ বর্তমান ব্যয়, আর ভিবিটা হলো আমাদের বন্ডের আয়ের বর্তমান মূল্য, রাইট? ভিবি কি? বন্ডের আয়ের বর্তমান মূল্য, আর বাজার মূল্যটা কি? বন্ডের ব্যয়ের বর্তমান মূল্য। তাহলে আমি ভিবিকে কম্পেয়ার করবো কার সাথে? এসভির সাথে। যদি এসভির চেয়ে ভিবি বেশি হয় আমরা ইনভেস্ট করব, যদি এসভির চেয়ে ভিবি কম হয় আমরা ইনভেস্ট করব না। ওকে, তাহলে এই সিদ্ধান্তটা মেক করার জন্য আমার কয়টা জিনিস দরকার? দুইটা, ভিবি আর কি এসভি। এসভি তো দে এস, নাই কে? ভিবি। So at first we have to calculate intrinsic value of bond, that means VB, and then we have to compare this VB with SV. Okay, if VB is greater than SV, we would like to invest in the bond. Okay, আচ্ছা, তাহলে ঘ তাহলে আমরা at first কি লিখতে পারি? আচ্ছা, বন্ডের, আচ্ছা স্যার তোমরা সবাই বলো ভিবি নির্ণয়ের ফর্মুলা কয়টা যেন? তিনটা ফর্মুলা। কয়টা? তিনটা। এই যে তিনটা ফর্মুলা ডিপেন্ড করে কয়টা তথ্যের উপর? সময় আর সুদ। দুটোটাই যদি থাকে বড় ফর্মুলা, যা সময় থাকলে মাঝারিটা, যা সুদ থাকলে ছোটটা।
আচ্ছা বল, আমাদের এই কোয়েশ্চেনের মধ্যে সময় আছে না নাই, সুদ আছে না নাই? তাহলে সময় সুদ দুইটাই আছে। তাহলে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো? ভিভির বড় ফর্মুলাটা। তাহলে ভিভি ইকুয়াল আই ইন্টু 1 মাইনাস 1 প্লাস কেডি পাওয়ার এন ডিভাইডেড বাই কেডি, রাইট? প্লাস এমভি 1 প্লাস কেডি পাওয়ার এন। আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। ওকে, এবার আসো আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিই। আমরা তো এখানে জানি আয়ের মান কত স্যার? 800 ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেডির মান কত? 0.10, পয়েন্ট আকারে বসাতে হবে। এনের মান 10, 0.10। আচ্ছা, এমভির মান আমরা জানি, এমভির মান হচ্ছে কত? 11,000। 1 প্লাস 0.10, এনের মান কত? 10, ইকুয়াল 800 ইন্টু। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেট করি। এই পুরোটা অ্যাট এ টাইম করা যায়। আগে উপরের অংশটুকু করি, হ্যাঁ? এই যে 1, এরপরে মাইনাস, এরপরে 1, এই দাগটা মানে ভাগ, এরপরে ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 0.10, ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার চিহ্ন চেপে 10, ইকুয়াল। তাহলে আমি উপরের মানটুকু পেয়ে গেলাম। এবার ভাগ দিব 0.10 দিয়ে, ইকুয়াল। তাহলে 6.1446। ওকে, এটাকে আমি যদি 800 দিয়ে গুণ দিই, গুণ 800 ইকুয়াল কত হয়? 4915.6537 প্লাস দশমিকের পর 4 ঘর নেই আর কি। দশমিকের পর যে যত ঘর নিবা তোমার রেজাল্টটা তত একুরেট হবে, যত কম নিবা রেজাল্টে তত ডিফারেন্স আসবে। আচ্ছা, এবার 11,000কে আমরা ভাগ করব 1.10 পাওয়ার 10 দিয়ে, ইকুয়াল 4240.9762। ওকে, 4240.9762। এবার আমরা দুইটাকে যোগ করে দিই। প্লাস 4915.6537 প্লাস 4240.9762 ইকুয়াল 9156.63 টাকা প্রায়। রেজাল্টটা কিন্তু টাকায় হবে। ওকে, আমাদের এই যে উদ্দীপকের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আমরা ভিভি ভ্যালু অফ বন্ড বা প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড বা বন্ডের বর্তমান মূল্য পেয়ে গেলাম। কয় টাকা? 9156.63 টাকা। তো এই যে ভিভি 9156.63 টাকা, এর মানেটা কি? এর দ্বারা তুমি কি বুঝতেছো? এর দ্বারা বুঝতেছো যে আমরা যদি এই বন্ডটা এখন কিনি এবং 10 বছর পর্যন্ত আমাদের কাছে রেখে দিই, তাহলে আমরা যত সুদ পাবো 10 বছরে, এই সুদগুলোর বর্তমান মূল্য কত? 4915.6537 টাকা। এবং 10 বছর পরে গিয়ে আমরা যে 11,000 টাকা ফেরত পাবো, ওই টাকাটার বর্তমান মূল্য কত? 4240.9762 টাকা। তাহলে সুদ বাবদ এবং মূল্য পরিশোধ বাবদ আমরা টোটাল যে টাকাগুলো পাচ্ছি এই বন্ড থেকে, অর্থাৎ আমাদের মোট যে আয় হচ্ছে, এই মোট আয়ের মোট বর্তমান মূল্য কত? 9156.63 টাকা। অর্থাৎ বন্ড থেকে পুরো 10 বছরে আমাদের যত আয় হবে সবগুলো আয়ের বর্তমান মূল্য কয় টাকা? 9156.63 টাকা। এখন কোয়েশ্চেন হলো, উড ইউ লাইক টু ইনভেস্ট ইন দিস বন্ড? অবভিয়াসলি নট। কেন? কারণ তুমি এই বন্ড থেকে যত আয় করবা তার বর্তমান মূল্য কত? 9156 টাকা। বাট বর্তমানে এই বন্ডটা কেনার জন্য ইউ হ্যাভ টু পে 10,200। ওকে, দ্যাট মিনস দ্য PV of cost for purchasing the bond is greater than the PV of income from the bond. ওকে, তাহলে এই বন্ডটা কেনার জন্য আমরা যে অর্থ ব্যয় করব, এই ব্যয়ের বর্তমান মূল্যটা বন্ডের আয়ের বর্তমান মূল্যের চেয়ে কি অধিক। তার মানে আমরা এই বন্ডে ইনভেস্ট করব না, করলে কি হবে? ক্ষতি হবে। তা দেখো, তুমি YTM এর মাধ্যমে কি ডিসিশন নিয়েছিলা? না 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 না, আমরা ইনভেস্ট করব না, বিকজ YTM ইজ লেস দেন কেডি। আবার দেখো, তুমি ভিভির মাধ্যমে কি সিদ্ধান্ত নিচ্ছ? না 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 না, আমরা ইনভেস্ট করবো না, বিকজ ভিভি ইজ লেস দেন এসভি। অর্থাৎ তুমি যেই মেথডটাই অ্যাপ্লাই করো না কেন, তোমার ডিসিশন কিন্তু সেম।
যে আমরা এই বন্ডটাতে ইনভেস্ট করব না। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা একটা কি করব, মন্তব্য লিখব। আচ্ছা মন্তব্যটা কি হবে, যেহেতু বন্ডের বর্তমান মূল্য, অর্থাৎ ভিবি বন্ডটির বর্তমান বাজার মূল্যের তুলনায় কম, তাই অলাভজনক হওয়ায় বন্ডটিতে বিনিয়োগ করা যৌক্তিক হবে না। ওয়ালাইকুম আসসালাম, আয় স্যার বুঝেছো? ওকে, তো ওটা তো চায় নাই, গতে তো চায় নাই তোমাকে জাস্ট গতে বলছে ওয়াইটিএম নির্ণয় করো, জাস্ট ওয়াইটিএম নির্ণয় করো, ওই নির্ণয় করা পর্যন্ত তোমার ম্যাথটা শেষ। ওইখানে তোমাকে কমেন্ট করতে হবে না, মন্তব্য করতে হবে না। আচ্ছা হ্যাঁ, ও যেটা বললো সেটা হলো যে স্যার আমরা তো গতে ওয়াইটিএম করেছি, তাহলে ঘতে আমরা যদি ওই ওয়াইটিএম এর সাথে কেডিকে কম্পেয়ার করে মন্তব্যটুকু লিখে দিতাম তাহলে তো হতো। হ্যাঁ ঠিক আছে, সেটা দিয়ে হতো, কিন্তু 4 মার্কস তো একটু ম্যাথ গাণিতিক প্রবলেমটা করে দেখাইতে হয়েছে। এই কারণে আমি বললাম যে তোমরা দেখবা যে কেডি আছে কিনা, যদি কেডি থাকে তাহলে ভিবির ভিত্তিতে সিদ্ধান্ত নাও। বাট এখানে কিন্তু স্পেসিফিক কোনো কিছু বলে নাই, সো কেউ যদি ওয়াইটিএম দিয়ে ডিসিশন নাও, এটা যে ভুল হবে না, আবার করবা কেন, গতে তো করেছি। মার্কস আসবে না কেন, মার্কস আসবে, টিচার দিবে, কিন্তু একটু কনফিউশন থাকে না, এর জন্য আমি বললাম যে তোমরা কেডি ধরো। আমাদের এই প্রশ্নের মধ্যে কেডি নাই, তাহলে কি ভিবি করার কোনো অপশন আছে? তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে ওই যে গড় ওয়াইটিএম যা তার ভিত্তিতে কি করতে হবে, সিদ্ধান্ত দিতে হবে। বাট যেহেতু কেডি আছে এই কারণে তুমি ভিবি করে ডিসিশন মেক করো। ওকে স্যার, আচ্ছা তাহলে আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।